বাংলার এসআইআর এর আজ খসড়া তালিকা। বিকেল 4টের মধ্যেই খসড়া তৈরি করতে হবে। 294 বিধানসভা কেন্দ্রের বুথ ধরে ধরে লিস্ট প্রকাশ। বুথভিত্তিক খসড়া তালিকা ডাউনলোড করে ছাপানো হয়েছে। খসড়া তালিকা কমিশনের নির্দেশ মিললেই খসড়া প্রকাশ সিইও দফতরে। এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষের বেশি। এসআইআর খসড়ায় বাদ 58,20,898 ভোটার, 24,16,852 মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি 12,20,038 ভোটারের। অনুপস্থিত 19,88,076 ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,38,328। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করবে। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি। প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে। ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি। তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। এসআইআর এর সব থেকে বেশি নাম্বার 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 8,16,047 জনের নামবাদের সম্ভাবনা। উত্তর 24 পরগনায় নামবাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। হাওড়া জেলায় 4.5 লক্ষ নামবাদের সম্ভাবনা। কলকাতা উত্তরে 3,90,557 নাম বাদ যেতে পারে। হুগলিতে 3,18,853 জনের নাম বাদ যেতে পারে। পশ্চিম বর্ধমান 3 লক্ষ নামবাদের সম্ভাবনা। মুর্শিদাবাদে বাদ যেতে পারে 2,78,706। নদিয়া জেলায় 2,16,577 নাম বাদ যেতে পারে। কলকাতা দক্ষিণে বাদ যাবে 2,16,207। কিভাবে খসড়া তালিকায় নাম যাচাই? আগামীকাল আজ এসআইআর খসড়া তালিকা প্রকাশ। অনলাইন অফলাইনে দেখা যাবে নাম। কমিশন সিইও ওয়েবসাইটে এসআইআর নেট অ্যাপে নাম, এপিক নম্বর দিয়ে দেখা যাবে নাম। সব বিএলওকে হার্ড কপি, বিএলওর কাছে নাম যাচাই করা যাবে। স্বীকৃত 8 রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফট কপি বিএলএর কাছে গিয়েও নাম যাচাই। ধূপগুড়িতে পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি নাকি বাংলাদেশি। জেলা শাসক ও বিডিওকে অভিযোগ তৃণমূল নেতারই। মঙ্গলকোটে আবার অন্য অভিযোগ। এখানে 2 ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি মাত্র 5 বছরের। আনিছা বেগম ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। আনিছার বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন আনিছা। ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলেন। 2023 সালে ভোটে জিতে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন। স্বামী, বাবা মা সহ পরিবার এখনো বাংলাদেশেই থাকেন বলে দাবি। জেলা শাসক ও ধূপগুড়ির বিডিওকে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। ইনি যখন এখানে এলেন সেটা কোন সাল? 2007 সালে এসছে। 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। নাম কিভাবে উঠলো ভোটার লিস্টে? সেটা উনি কিভাবে ম্যানেজ করছে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। উনি যদি সেটা প্রমাণিত করতে পারে যে উনি এদেশের নাগরিক, ওনার ভোটার তালিকায় থাকবে না। আরও অভিযোগ,
এসআর ফর্মে বাংলাদেশের বাসিন্দা স্বামীকে নিরুদ্দেশ বলে দাবি করেছেন আনিছা। এদিকে ধূপগুড়ির ভোটপাড়ার বাসিন্দা রহমত আলীকে নাকি বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। রহমত আলী মারা গিয়েছেন। তার স্ত্রীর দাবি আনিছা নামে তাদের কোনো সন্তান নেই। আনিসা আপনার কি মেয়ে হয়? না, আমার মেয়ে হয় না। রহমত আলীকে আনিসা বাবা বানিয়েছিল ভোটার লিস্টে নাম তোলার সময়। ও কি সত্যিকারে আপনাদের মেয়ে? না 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 আপনাদের মেয়ে নয়? না, ওটা ভুল, আমার ওটা বেরি না। তৃণমূল কংগ্রেস বিএলওকে প্রেশার দিয়ে, বিএলওকে চাপ দিয়ে এই ধরনের লিঙ্কেজ তারা তৈরি করছেন। অনুপ্রবেশকারী যাদের নামটাই নেই, যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিঙ্কেজ দিয়ে নাম তুলেছে, এবং তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা টোটালটাই প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টা দেখবে। এর মধ্যে তৃণমূল বিজেপি কোনো জড়িত ব্যাপার নেই। যদি সত্যি প্রমাণিত হয় তাকে সেটা তখন আমরা দেখবো বিষয়টা কি আছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও আজব কাণ্ড। দুই ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি 5 বছর। মঙ্গলকোটের শীতল গ্রামের 175 নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি। কমিশনের নথিতে দেখা যাচ্ছে সরোজ মাঝির বয়স 63, এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স 58, আরেক ছেলে সাগর মাঝির বয়স 59। আপনার কয় ছেলে? 2 ছেলে, অনুপ মাঝি আর সুজিন মাঝি। লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি ওরা কে? ও আমরা চিনি না। লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না না, কোনো সম্পর্ক নাই। এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা দেখে। সে দেখাতে পারে স্যার, ডকুমেন্টটা পেয়েছে না, নামটা পেয়েছে। এখন কি চাইছেন? আমিও কাটিয়ে দিই না। 22 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই ভাই সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি। সরোজ মাঝিকে বাবা দেখিয়ে দুজনে এদেশে ভোটার তালিকায় নাম তোলেন। সরোজ মাঝি এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? না, আসল বাবা না, পাতানো বাবা। আসল বাবা কি নাম? রামপদ মাঝি। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে থেকে গেলাম। কোথায় যাব, গরিব মানুষ, এই ছেড়ে দিয়ে কোথায় যাব বলুন? আমরা তখন পানটা হাতে করে এসেছি, এমন অবস্থা দিয়ে খাবো কি সেই চিন্তাটা করি নাই। এই জায়গাটা কিনেছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ফুটবল ভালোবাসেন, খেলা দেখতে ভালোবাসেন, মেসিকে দেখতে না পেয়ে উত্তেজনার বশে যুব ভারতের স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছেন। তারাই এখন হাজতে। কিন্তু সেদিনের বিশৃঙ্খলার জন্য দায়ী কে, তার হদিশ পেতে নাকি তদন্ত চলছে। আর যারা আবেগে ভেসে গেলেন, ক্ষোভ উগরে দিলেন, তারাই এখন গরাদের পিছনে। শনিবার মেসি ইভেন্টের 35,000 টিকিট বিক্রি হয় অনলাইনে। এছাড়া অফলাইনেও প্রচুর টিকিট বিক্রি হয়। এর পাশাপাশি 27,000 কমপ্লিমেন্টারি টিকিট এবং মাঠে ঢোকার দেদার পাস, সবই অল অ্যাক্সেস পাস। একেবারে মেসির কাছে পর্যন্ত পৌঁছে যাওয়ার ছাড়পত্র। এর ফল মাঠের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে ভিড় এবং বিশৃঙ্খলা। ফুটবলের রাজপুত্রের অনুষ্ঠান ঘিরে শনিবার চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় যুব ভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও লিওনেল মেসিকে এক ঝলকও দেখতে পাননি দর্শক। মাঠে মেসিকে ঘিরে সারাক্ষণই ছিল সেলফি তোলার ভিড়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই যুব ভারতী ছেড়ে বেরিয়ে যান লিও। এই ঘটনায় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। আর মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখানো, স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার একাধিক। বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে, গৌরব বসু। পুলিশের দাবি, স্টেডিয়ামের ভিতরে ভাঙচুরের ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে তারা। বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে, যদিও পুলিশের দাবি মানতে চাননি অভিযুক্তদের আইনজীবী। উনি দামি টিকিট কেটে এখানে এসেছি খেলা দেখতে,
কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোর্টে সেরকম কোনো প্রমাণ দিতে পারে। পুলিশ খালি জেসি প্রেয়ার করেছে, কোনো পিসি রিমান্ড করেনি। এমনি ভালো ছেলে, হ্যাঁ খেলাধুলা খেলতেও ভালোবাসে, খেলাধুলা করে, এইসবই। ওই নেশা আছে খেলার, ওই জন্যই খেলা দেখতে গেছে। না 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 না, সেরকম কিছু তো মনে হয় না। না, ফুটবল ভালোবাসেন, খেলা দেখতে ভালোবাসেন, উত্তেজনার বশে ভাঙচুর চালিয়েছেন, তারাই এখন হাজতে। কিন্তু সেদিনের বিশৃঙ্খলার জন্য দায়ী কে, তার হদিশ পেতে নাকি তদন্ত চলছে। আর যারা আবেগে ভেসে গেলেন, ক্ষোভ উগড়ে দিলেন, তারাই এখন গড়াদের পিছনে। নিউজ 18 বাংলা। দেশের শীর্ষ